তোদের আমি 10 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তোরা আমার দেওয়ার সময় মতো আমার টাকাগুলো একদম পরিশোধ করতে পারিসনি। তাই আমি আমার দেওয়া শর্ত মতো তোদের এই বাড়িটা দখল করে নিব। না না মোড়ল মশাই, এভাবে একদম বলবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ছি মোড়ল মশাই, দয়া করে আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না মোড়ল মশাই। এই বাড়িটুকু ছাড়া যে আমাদের আর কিছুই নেই। তোর কি আছে না আছে তা জেনে তো আমার কোনো লাভ নেই। তোরা আমার টাকা পরিশোধ করতে পারিসনি, তার বিনিময়ে তোকে এই বাড়িটা ত্যাগ করতেই হবে। মোড়ল মশাই, আপনি যদি এমন কাজ করেন তাহলে আমাকে যে বউ বাচ্চা নিয়ে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথই থাকবে না। ওসব ন্যাকাকান্না ছেড়ে এই দলিলটাতে সাইন করে দে। না, আমি কিছুতেই সাইন করবো না। করবি না তো দাঁড়া, আমি দেখাচ্ছি মজা তোকে। বলছি ও দলিলে স্বাক্ষরতে, নয়তো আজ তুই তোর প্রাণ ফিরে পাবি না। মোড়ল মশাই, আপনি দোহাই লাগে মোড়ল মশাই, আপনি আমার স্বামীকে আর মারবেন না। ঠিক আছে, আর মারবো না। তাহলে তোর স্বামীকে বল আমার এই দলিলে সাইন করে দিতে। ওগো, তুমি আর ভেবো না গো, আমাদের কোনো না কোনো ব্যবস্থা একদিন ঠিক হয়ে যাবে। তুমি মোড়ল মশাইয়ের কথা মতো দলিলে সাইন করে দাও। টনির কথা শুনে টোনা একটু সাহস পায় আর মোড়লের কথা মতো মোড়লের দিয়ে দলিলে সাইন করে দেয়। এবার তোরা আমার বাড়ি ছেড়ে চলে যা। আমি আমার বাড়িতে কোনো গরিব পাখিকে দেখতে চাই না। এই বলে মোড়ল টোনা আর টনিকে তাদের ছানা সহ বাড়ি থেকে বের করে দেয়। আর টোনা অসহায় হয়ে তার বউ বাচ্চাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। ওগো, এবার আমরা কোথায় যাব? আশেপাশে তো ধান ক্ষেত ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। মা, তুমি ধান ক্ষেত ছাড়া কিছু দেখতে পাচ্ছ না? কি বললো? ওই তো দেখো, কত সুন্দর একটা বড় গাজর। ঠিকই তো, গাজরটা তো অনেক বড়। টুনি, গাজর দেখে আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি এসেছে গো। কি এমন বুদ্ধি বলো তো শুনি। এই বড় গাজরটা দিয়ে সুন্দর করে একটা বড় বাড়ি বানালে মন্দ হবে না। কিন্তু এখানে তো ধান ক্ষেত। তাতে কি হয়েছে? আমরা ধান খেতেই আমাদের কষ্টের বাড়ি বানাবো আর এখানে কষ্ট করে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন চলো তাই করা যাক। এরপর দুজনে মিলে অনেক কষ্টে ধান খেতে সুন্দর একটা গাজরের বাড়ি বানায়। আর তারপর সবাই মিলে সেই গাজরের বাড়িতে থাকতে শুরু করে। এদিকে ধান খেতের পাশে ছিল অনেক বড় একটা গাছ, আর সেই গাছে অনেকগুলো মৌমাছি এসে বাসা বেঁধেছে। সারাদিন এত মাংস খেতে কি ভালো লাগে? খালি মাংস আর মাংস, রুচির পুরো 12টা বাজিয়ে ছাড়বে। না, এভাবে আর চলা যাবে না। আমাকে আমার রুচি বদলাতেই হবে। আমাকে আমার রুচি বদলানোর জন্য মৌমাছির মৌচাকে যেতে হবে, আর আমাকে মৌমাছির মধু পান করতে হবে। হ্যাঁ। শিয়াল মধু পান করার জন্য মৌচাক খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে গাছের কাছে গিয়ে পৌঁছায়। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এবার আমাকে এই মৌচাকের মধুই খেতে হবে, আর আমার শরীরে পুষ্টি বাড়াতেই হবে। এই বলে শিয়াল মৌচাকের মধু খাওয়ার জন্য লাফ দিতে থাকে, কিন্তু সে কোনোভাবেই মধুর নাগাল পায় না। এদিকে শিয়ালের এমন লাফালাফিতে মৌমাছিগুলো সব বিরক্ত হয়ে শিয়ালের দিকে তেড়ে আসতে থাকে। ওরে বাবারে, মধু তো পেলামই না। এখন তো দেখছি পুরো মৌমাছির বংশ আমার দিকে তেড়ে আসছে। শিয়াল রে, তাড়াতাড়ি পালা, নয়তো আজ আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবি না রে। এই বলে শিয়াল ছুটতে পালাতে থাকে, কিন্তু মৌমাছিগুলো তো নাছোড়বান্দা, তারাও দ্রুত উড়ে শিয়ালকে আক্রমণ করতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, মৌমাছির কামড়ে এত যন্ত্রণা কেন রে? ওরে হতচ্ছাড়ারা, ছাড় বলছি রে। একবার যদি আমি তোদের হাত থেকে বাঁচতে পারি তাহলে তোদের সবগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দিব রে। শিয়াল একে একে বক বক করতে থাকে, আর মৌমাছিরা তাদের নিজেদের মতো করে শিয়ালকে কামড়িয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মৌমাছির কামড় খেয়ে শিয়ালের পুরো শরীর ফুলে যায়। ওরে মরে গেলুম রে, ওরে মরে গেলুম রে, আমায় বাঁচাও রে। আহারে শিয়াল দাদা, তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? এরপর শিয়াল টুনিকে সব কথা খুলে বলে। আহারে বেচারা শিয়ালটাকে বিষাক্ত মৌমাছিগুলো কি কামড়টাই না কামড়িয়েছে। একবারও যদি মৌমাছি কামড় দেয় তাহলে তো পুরো 1 মাস বেঁচে থাকে। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো, আমি যে আর এই ব্যথা সহ্য করতে পারছি না। ওরে বাবা রে। টুনি কোনো কিছু আর না ভেবে শিয়ালকে নিয়ে তার বাড়িতে যায়, শিয়ালকে লাগিয়ে দেয়। এবার একটু শান্তি পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এবার বরং আমি আসি। আরে সবেমাত্র তো এলে, না কি কোথায় যাবে? আর বাইরে তো রাতও হয়ে গেছে। এমন সময় বাঘ রাজা বাইরে বেরিয়ে আসে। তুমি যদি তোমার অসুস্থ শরীর নিয়ে তার সামনে যাও, বাঘ যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে আর খেয়ে ফেলতে পারে। তার থেকে ভালো তুমি আজকে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন না হয় থেকেই গেলাম। শিয়ালকে রেখে টুনি রান্নাঘরে চলে যায়। এদিকে শিয়াল মৌমাছির কামড় খেয়েও থেমে থাকে না। সে রাগে আগুন হয়ে মনে মনে ভাবতে থাকে, শয়তান মৌমাছি, তোরা আমাকে কামড়িয়েছিলি তাই তো? দেখ কাল সকালে আমি তোদের কি হাল করি। আর শিয়াল ঘুম থেকে উঠেই মশাল হাতে বেরিয়ে পড়ে, আর সে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কাল তো খুব আমায় কামিয়েছিস, কিন্তু আজ কোথায় যাবি? হ্যাঁ, আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ আমি মুখে লেগে থাকার মতো মধু খাবো। হ্যাঁ। এই বলে শিয়াল মৌমাছিগুলোকে আগুন দিয়ে তাড়িয়ে দেয় আর মধু খেতে শুরু করে, কিন্তু মৌমাছিগুলো দূরে না গিয়ে আবার এসে শিয়ালকে আক্রমণ করে বসে। ওরে হতচ্ছাড়া, ওরে তোদের হাত থেকে আমি বাঁচতে চাইলাম আর তোরা কিনা আবার আমাকে আক্রমণ করলি।
শিয়াল মৌমাছিগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটতে টুনির বাড়িতে ঢুকে যায় আর মৌমাছিগুলো শিয়ালের পিছু পিছু টুনির বাড়িতে ঢুকে পড়ে। ওগো মৌমাছিগুলো যে আমাদের গিলে খাবে গো, তুমি যে করে পারো আমাদের মেয়েটাকে বাঁচাও। টোনা তার বউ বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মৌমাছিগুলো কিছুতেই থামে না, তারা কামড় দিতেই থাকে। এদিকে কামড় দিতে দিতে তারা অন্য পাশে অন্যান্য পাখিদেরও আক্রমণ করতে থাকে। ওরে বাবা রে, মৌমাছি আমাদের গিলে গেল, বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও। সবাই ছোটাছুটি করতে থাকে। এই যা, এদের তো মৌমাছিটা আক্রমণ করে আহত করে ফেলেছে। আমার তো আবার খিদেও পেয়েছে, আমি বরং এদেরকেই খেয়ে নেই। এই বলে শিয়াল একে একে তিনজনকে খেয়ে ফেলে। এদিকে জানালা দিয়ে সবকিছু ঈগল দেখে ফেলে আর উড়ে এসে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় আর সবাইকে ডেকে নিয়ে আসে। এই শিয়াল, এই গাছের বাড়িতে থাকা টোনা টুনি আর তাদের ছানাকে গিলে খেয়েছে, একে এখন মারো, সবাই মারো। শিয়ালকে আর কোনো কথা বলে সুযোগ না দিয়ে সবাই মিলে মারতে মারতে মেরে ফেলে। এই জন্যই উপকারের উপকার স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, নয়তো মুনাফিকির কারণে নিজের জীবনও চলে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।